ওকে, তো যে কথা বলছিলাম আমরা, ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা আসলে কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের কন্টেন্ট ওই ওয়েবসাইটের অথর ব্যতীত, অথর বলতে কি ওই ওয়েবসাইটের যে মেইনটেইন করে সে হচ্ছে অথর মালিক, তো ওই অথর ব্যতীত কেউ চেঞ্জ করতে পারবে না। যেমন আপনি যদি কোনো একটা পোর্টফোলিও তৈরি করেন, কারো একটা যে কোনো একটা পোর্টফোলিও আপনি দেখেন, তো সেই ওয়েবসাইটে কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না, আপনি জাস্ট দেখতে পারবেন। কখনোই যেমন আমাদের আপনি যদি চিন্তা করেন যে অনেকের পার্সোনাল ওয়েবসাইট আছে, যদি পার্সোনাল ওয়েবসাইট গুলো একটু খেয়াল করেন, তো পার্সোনাল ওয়েবসাইট কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি, আপনি জাস্ট তার ইনফরমেশন গুলো রিড করতে পারবেন, দেখতে পারবেন। তো এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যদি ওয়েবসাইটে কোনো ইনফরমেশন পরিবর্তন করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই ব্যক্তি চেঞ্জ করতে পারবে যে ওয়েবসাইট আমি নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটটা কি জিনিস? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের অথরের পারমিশন ব্যতীত ইউজার ইনসার্ট, এডিট, আপডেট, ডিলেট এই ইত্যাদি কাজগুলো করতে পারে। অবশ্যই ইউজারের জন্য একটা পারমিশন দেওয়া থাকে যে সে কি কি কাজ করতে পারবে, অথর আগের থেকেই দিয়ে রাখে। বাট রিসেন্টলি যখন ওই ইউজারই কাজটা করে, তখন ইউজারের কাছ থেকে মানে অথরের কাছ থেকে কখনো পারমিশন লাগে না, কারণ আগে একটা পারমিশন দেওয়া থাকে। অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের কন্টেন্ট ইউজার ইচ্ছা করলে এডিট, আপডেট, ডিলিট করতে পারে তার নির্দিষ্ট এরিয়ার ভিতরে। যেমন আমরা যদি ফেসবুক ইউজ করি, সাপোজ ফেসবুক কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট। আপনি একটা পোস্ট করছেন, পোস্টের ভিতরে যদি কোনো ভুল হচ্ছে, পোস্টটা এডিট করছেন, এডিট করে আপডেট করছেন, ভালো লাগছে না পোস্টটা ডিলিট করে দিচ্ছেন। এই যে কাজটা হচ্ছে, এটা কি আপনি ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে করছেন? না। আপনি যখন এখানে অ্যাকাউন্ট করছেন, আপনি আর একটা গ্রাহক হয়ে গেছেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এই পারমিশনটা দেওয়া আছে যে আমার এখানে যে গ্রাহক হবে সে অটোমেটিক্যালি এই সুবিধাটা পাবে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট তাহলে কি বুঝলাম আমরা? স্ট্যাটিক ওয়েবসাইট যে ওয়েবসাইট অথর ব্যতীত কেউ কন্টেন্ট চেঞ্জ করতে পারবে না। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ইউজার কন্টেন্ট মডিফাই করতে পারবে, অর্থাৎ আপডেট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, এগুলো করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার সার্ভার। সার্ভার কয় প্রকার আসলে? সার্ভার নরমালি দুই প্রকার, একটা হচ্ছে লোকাল সার্ভার, একটা হচ্ছে রিমোট সার্ভার। রিমোট সার্ভার ভিতরে আরো ভাগ আছে, ক্লাউড সার্ভার, বিভিন্ন সার্ভার অন্তর্ভুক্ত। ওকে, তো লোকাল সার্ভার আর রিমোট সার্ভার। লোকাল সার্ভারটা কি? লোকাল সার্ভারটা হচ্ছে ইউজার তার পার্সোনাল কম্পিউটারে যে সার্ভার তৈরি করে, যেটা শুধুমাত্র ওই ইউজার ব্যতীত, ওই কম্পিউটার ইউজার ব্যতীত অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না, সেটাই হচ্ছে লোকাল সার্ভার। যেটা আমরা লোকাল সার্ভারটা আমরা সেটআপ দিয়ে কাজ করব। ওকে। আর রিমোট সার্ভারটা কি? রিমোট সার্ভারটা হচ্ছে এমন একটা সার্ভার যেই সার্ভারের অধীনে ওয়েবসাইট রাখলে বা কোনো ডাটা রাখলে ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখা যায়, ওয়ার্ল্ড ওয়াইড। যেমন আমরা ডোমেইন হোস্টিং নিয়ে যখন ডাটাটা রাখি, হোস্টিং করি অনলাইনে, তখন ওইটা এমন একটা কম্পিউটারে রাখা হয় যেই কম্পিউটার 24 আওয়ার্স চলে, কখনো বন্ধ হয় না। আমার আপনার কম্পিউটার বন্ধ হয়, বাট সার্ভারের কম্পিউটার কখনো বন্ধ হয় না, 24 আওয়ার্স চালু থাকে। এই জন্য 24 আওয়ার্সই আপনার সাইট অনলাইনে থাকে। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেন না কেন, আপনার সাইটকে যখন সার্চ দিবেন আপনার সাইট চলে আসবে। বোঝা গেছে? এটা হচ্ছে রিমোট সার্ভার আর লোকাল সার্ভার। ওকে, তো আমরা রিমোট সার্ভার এবং লোকাল সার্ভার সম্পর্কে বুঝলাম, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে বুঝলাম। ওকে, এখন দেখি আমাদের একটু W3 স্কুলে যাই। এখান থেকে আমরা যাইতে পারবো লার্ন পিএইচপি। অনেক কিছু আছে, জাস্ট আমরা কোথায় লার্ন পিএইচপি। আরেকটা যাব পিএইচপি সাইটে, php.net, পিএইচপির ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে পিএইচপির ওয়েবসাইট, হচ্ছে আমরা আমাদের একটা সোর্স। W3 হচ্ছে আমাদের একটা সোর্স প্ল্যাটফর্ম। ওকে, ওকে, তো আমরা একটু পিএইচপি সাইটে দেখি। দেখেন 25শে জুন 2020 PHP 8.0.0 আলফা 1 অ্যাভেলেবল ফর টেস্টিং এর জন্য একটা আলফা ভার্সন চলছে 8.00।
আচ্ছা, লাস্ট যেটা রিলিজ হয়ে গেছে 11 জুন 2020, পিএসসি 7.4.7 রিলিজ হয়ে গেছে 11 জুন। এটা হচ্ছে লাস্ট। এর আগে যেগুলো আছে এই যে পর্যায়ক্রমে ভার্সনগুলো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট, আমরা সর্বশেষ ভার্সন নিয়ে কাজ করবো এটা, আর এটা টেস্টিং এর জন্য এই ভার্সনটা চলছে। ওকে, আচ্ছা, এখানেও দেওয়া আছে। তো পিএইচপি ইউজ করার জন্য আমরা যেরকম একটা, যখন আমরা নর্মালি এইচটিএমএল করছি, আমি যখন এখানে সাপোজ ক্লিক করলাম, ইন্ডেক্সে ক্লিক করলে আমার এটা কোড রান হয়ে গেছে, তাই না? কোড চালু হয়ে গেছে, এটা অ্যাক্সেস হয়েছে। বাট পিএইচপি তে আপনি কখনো এইভাবে কাজ করতে পারবেন না, নর্মালি এইভাবে ওপেন হবে না। সার্ভার ব্যতীত শুধুমাত্র ব্রাউজারও ওপেন হয় না, পিএইচপি ফাইল ওপেন হয় না। আরেকটা বিষয় হচ্ছে পিএইচপি ফাইলের ভিতরে আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সমস্ত ফাইলগুলো আপনি ইনক্লুড করতে পারবেন। বাট আমি এইচটিএমএল ফাইলে আপনি পিএইচপি ইনক্লুড করতে পারবেন না। বোঝা গেছে? তো পিএইচপি আমাদের ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের সার্ভার লাগবে, এবং আজকের পর থেকে সামনে যে কাজগুলো আমাদের আছে আমাদের সিলেবাস অনুযায়ী, এর জন্য আমাদের সার্ভার ছাড়া কোনো কাজ হবে না। সব কাজে আমাদের সার্ভার ব্যবহার করতে হবে, সার্ভার লাগবে আমাদের। ওকে, ওকে, আমরা একটু দেখি পিএইচপি সম্পর্কে একটু জানি। পিএইচপির ইন্ট্রোডাকশন একটু দেখে আসি এখানে। ইন্ট্রোডাকশন, হোয়াট ইউ শুড অলরেডি, আপনার অলরেডি এটা জানা উচিত। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। ওকে, আমরা জানি এইচটিএমএল জানি, সিএসএস জানি, জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জানি একদম। আচ্ছা, হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি টা কি? পিএইচপির ফুল মিনিং দেওয়া আছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। PHP is a widely used open source scripting language. PHP টা ওপেন, এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। ওকে, এবং খুব ব্যাপক জনপ্রিয়, এটা খুবই ব্যবহৃত হয়। PHP script are executed on the server, যেটা দেওয়া আছে। PHP স্ক্রিপ্ট গুলা বা কোড গুলা সার্ভারে এক্সিকিউট হয়। PHP is free to download and use, এটা তো জানলামই। PHP is an amazing and popular language. It is powerful enough to be at the core of the biggest blogging system on the web, যেটা আমরা সামনেই করব, ওয়ার্ডপ্রেস। এটা পিএইচপি একটা সিএমএস। It is deep enough to run the largest social network, ফেসবুক, পিএইচপি দ্বারা তৈরি। It is also easy enough to be a beginner first server side language. এটা খুবই বিগিনারদের জন্য, যারা প্রথম তাদের জন্য খুবই ইজি। এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা তারা খুব দ্রুতই এটা আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে, যাই বলি না কেন। হোয়াট ইজ পিএইচপি ফাইল? পিএইচপি ফাইলটা কি? পিএইচপি ফাইল ক্যান কন্টেইন টেক্সট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এন্ড পিএইচপি কোড, যেটা আমি প্রথমেই বলছিলাম। এই পিএইচপি ফাইলের ভিতরে এই কোডগুলো সবগুলোই আমরা লিখতে পারবো, সমস্যা নেই। PHP code is executed on the server and the result is returned to the browser as a plain HTML. সার্ভারে এক্সিকিউট হয়ে রেজাল্টটা কোথায় পাঠাবে? ব্রাউজারে পাঠাবে। এক্সিকিউট কাজ হবে সার্ভারে, রেজাল্ট দিবে ব্রাউজারে। ওকে, PHP ফাইল হ্যাভ এক্সটেনশন .php, এটা আমরা সবাই জানি যে আমরা যখন HTML ইউজ করছি তখন .html, যখন CSS ইউজ করি তখন .css, যখন জাভাস্ক্রিপ্ট তখন .js। PHP এর ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু না, .php এক্সটেনশন। ওকে, হোয়াট ক্যান পিএইচপি ডু? আসলে পিএইচপি দ্বারা কি করা যায়, পিএইচপি করতে পারে, আমরা কি করতে পারবো? পিএইচপি ক্যান জেনারেট ডাইনামিক পেজ কন্টেন্ট, যেটা আমরা বললাম ডাইনামিক্যালি, যেটা অভ্যন্তরীণ বিষয় বলাই। যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ডিজাইনার শুধু।
আর যারা ডাইনামিক্যালি কাজ করে এই পিএইচপি আপনার ব্যাকএন্ডে যারা কাজ করে অর্থাৎ আপনার ডাইনামিক পেজ তৈরির ক্ষেত্রে কাজ করে তাকে বলা হয় তাদেরকে বলা হয় ব্যাকএন্ড ডেভেলপার। ওকে, আর যারা উভয় করে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই করে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক বলতে সে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করে। ওকে, আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচারটা দেয় হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, আর ওই ওই ওয়েবসাইটটাকে প্রাণ সঞ্চালন করে মনে করেন পিএইচপি। যদি আপনি পিএইচপি ইউজ করেন তাহলে পিএইচপি আদার্স ল্যাঙ্গুয়েজ গুলাও আছে। তো আমি যদি ডাইনামিক্যালি মানে ওয়েবসাইটকে প্রাণ দেওয়া, আর স্ট্যাটিক বলতে একটা ওয়েবসাইট জড় পদার্থের মতো বসে থাকবে, আর ওটা যখন কাজ করবে সেটাকে বলা হয় ডাইনামিক, অর্থাৎ প্রাণ দেওয়া সেটাকে বলা হয়। ওকে, তাহলে আমরা বলে দিলাম যে ক্যান জেনারেট ডাইনামিক পেজ কন্টেন্ট। PHP ক্যান ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ডিলিট, ক্লোজ ফাইল অন দ্য সার্ভার, এগুলো তো অবশ্যই হয়। PHP ক্যান কালেক্ট ফর্ম ডাটা। ফর্ম ডাটা বলতে আপনার যে আপনি কি বলে এলডিপি এর জন্য যে রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনের ফর্ম আপনারা এখান থেকে যার যার জেলা থেকে করছে, বাংলাদেশ 64 জেলা থেকেই করছে। কিন্তু এই ডাটা কিভাবে মিনিস্ট্রি পাইলো, মিনিস্ট্রির কাছে এই ডাটা কিভাবে গেল, এবং সেই ডাটা মিনিস্ট্রি কিভাবে দেখলো এই যে অভ্যন্তরীণ যে একটা কাজ হচ্ছে, এই ডাটাটা কালেক্ট করতে পারে পিএইচপি। এই জন্য দেওয়া হচ্ছে পিএইচপি ক্যান কালেক্ট ডাটা। ওকে, এখন দেওয়া আছে পিএইচপি ক্যান সেন্ড, রিসিভ কুকিজ। কুকিজ যেটা ধরে রাখে ব্রাউজার, আপনি অ্যাক্সেস করছেন সেটার ধরে রাখে। PHP ক্যান অ্যাড, ডিলিট, মডিফাই ডাটা ইন ইউর ডাটাবেস। ডাটাবেসের সাথে ডাটা ইনসার্ট করবেন কিভাবে, ডাটা মানে অ্যাড করবেন বা ইনসার্ট করবেন, ডাটা ডিলিট করবেন কিভাবে, ডাটা আপডেট করবেন কিভাবে, এই সমস্ত কিছু পিএইচপি দ্বারা কন্ট্রোল করা যায়। PHP ক্যান বি ইউজ টু কন্ট্রোল ইউজার অ্যাক্সেস। আমরা যখন দেখব, মনে করেন একটা প্রতিষ্ঠানের একজন হেডমাস্টার আছে, তো হেডমাস্টার যে কাজগুলো করতে পারবে বা প্রিন্সিপাল স্যার যে কাজগুলো করতে পারবে, ওই প্রতিষ্ঠানের আদার্স টিচারদের ওই কাজের কি পারমিশন থাকবে? কখনোই থাকবে না। অন্যান্য যারা টিচার তাদের কিন্তু নির্দিষ্টটা লিমিটেড রোল পারমিশন থাকবে যে আপনি এই কাজগুলো সর্বোচ্চ করতে পারবেন। আর যে প্রিন্সিপাল, সে কিন্তু সমস্ত কাজেরই অ্যাক্সেস পায়, সমস্ত কাজগুলো সে করতে পারে। সেম ভাবে আমরা যখন সামনে করব ওয়ার্ডপ্রেসে মাল্টি ভেন্ডর করব, যেমন মাল্টি ভেন্ডরের সিস্টেম কি, আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনার ওয়েবসাইট, এখন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইট আপনি তৈরি করছেন, বাট আপনার ওয়েবসাইটে যে কেউ এসে প্রোডাক্ট বিক্রি করতে পারবে, এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর। আপনি একজনের মনে করেন সাপোজ আপনি কি নিয়ে কাজ করছেন, সিরামিক নিয়ে কাজ করছেন, ধরেন আপনি সিরামিক নিয়ে কাজ করবেন, যে সিরামিকের ওয়েবসাইট হচ্ছে আপনার সিরামিক ই কমার্স টাইপের, শুধু সিরামিকের যত প্রোডাক্ট আছে সেইগুলা। আপনি দেখা যাচ্ছে 10টা দোকানের সাথে কন্ট্যাক্ট করলেন, সিরামিকের যারা শোরুম আছে তাদেরকে কি করলেন যে আমার ওয়েবসাইট আছে, আপনি ফ্রি ফ্রি এটা সেল করতে পারেন, এটা পার্সেন্টেজের মাধ্যমে আপনি সেল করতে পারেন। আপনার প্রোডাক্ট যদি বিক্রি হয়, 100 টাকার প্রোডাক্ট বিক্রি হলে আমাকে 5% দিতে হবে, ধরে নেন 5 টাকা দিতে হবে, 100 টাকায় 5 টাকা আমার দিতে হবে। তো এখন ওই ব্যক্তিটা যে পারমিশনটা দেওয়া থাকবে, আসলে ওই ব্যক্তি কি কি কাজ করতে পারবে, এরকম 10টা দোকানের সাথে আপনারা কন্ট্যাক্ট করলেন, 10টা দোকান তো একটা পারমিশন দিতে হবে আপনাদের, সে এসে আমার ওয়েবসাইটে কি কি কাজ করতে পারবে। তো এই পারমিশনটা দিবেন হচ্ছে আপনি, আর সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবেন আপনি। সে কিন্তু নির্দিষ্ট একটা এরিয়ার কাজ জাস্ট করতে পারবে, আর সমস্ত কিছু কাজ করতে পারবেন আপনি, অ্যাডমিন যে থাকবেন সে। এজন্য বলছে PHP ক্যান বি ইউজ টু কন্ট্রোল ইউজার অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেস কে কন্ট্রোল করা যায় এটা দ্বারা। ওকে, PHP ক্যান এনক্রিপ্ট ডাটা, আমরা জানি এনক্রিপশনটা কি। ওকে, আচ্ছা, হোয়াই PHP? PHP কেন, আদার্স জিনিস আমরা ব্যবহার করবো না কেন, PHP কেন ব্যবহার করবো? PHP runs on various platform, Windows, Linux, Unix, Mac OS, এইগুলা প্ল্যাটফর্মগুলো PHP রান হয়। PHP is compatible with almost all সার্ভার ইউজ টুডে। বর্তমান সময়ের সমস্ত সার্ভারগুলো ইউজ হয়, এর ভিতরে আমরা এই যে জনপ্রিয় অ্যাপাচি সার্ভারটা আমরা ইউজ করব। PHP supports a wide range of database. PHP অনেক বিগ ডাটাবেস সাপোর্ট করে।
PHP is free, এটা আমরা তো জানি আগে। PHP is easy to learn and run efficiency on the server side, এটা আমরা আগে যেটা বলে আসছি, খুব ইজিলি শেখা যায় এটা। ওকে, তারপর PHP 7 ভার্সন, আমরা 7টা পরে তো অলরেডি চলে আসছে, এটা আমাদের আপাতত লাগবে না। ওকে, এখন আমাদের যেটা মেন কাজ, আমাদের এই পিসিটাকে PHP তে আমরা রান করাইতে চাই, PHP তে কাজ করতেছে, তাহলে আমার এই পিসিতে অবশ্যই আগে মাস্ট বি আমার এই পিসিটাকে একটা লোকাল সার্ভার বানাইতে হবে। আর এর জন্য আমরা ইউজ করব জ্যাম সার্ভার। জ্যাম সার্ভার আমরা এখানে গুগলে সার্চ দিব জ্যাম। ওকে, জ্যাম লিখে সার্চ দেওয়ার পরে এই যে এরকম একটা ফার্স্ট এরকম চলে আসবে, জ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোডস ফর অ্যাপাচি ফ্রেন্ডস। এটা ক্লিক করলাম। জ্যাম্পে ক্লিক করার পর দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর দেখেন এখানে দেওয়া আছে জ্যাম্প ফর উইন্ডোজ 7.4.7 PHP ভার্সন সাপোর্টেড। এইটা এই জ্যাম্পের ভিতরে PHP 7.4.7 সাপোর্টেড। ওকে, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য। তো আমাদের দরকার হচ্ছে উইন্ডোজের জন্য। তো আমরা যখন এটার উপর ক্লিক করবো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করছি না। ওকে, এটার উপর ক্লিক করলে যে এই জ্যাম্প ফর উইন্ডোজ, এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, আমার এখন ডাউনলোড করা আছে, এর জন্য আমি ডাউনলোড করছি না। আর এটা ইনস্টলেশন সেম প্রসেস, নর্মাল যে আপনার কি বলে নর্মাল যে সফটওয়্যার গুলো আমরা ইনস্টল করি, সেম ভাবে সেম প্রসেসিং। এখন আপনারা একটু কাইন্ডলি গুগলে সার্চ দিয়ে এটা একটু ডাউনলোড শুরু করুন। আমার যেহেতু ডাউনলোড আছে আমি ডাউনলোড দিচ্ছি। জ্যাম্প লিখুন ব্রাউজারে, লেখার পরে অ্যাড ইনস্টলে যান। ইনস্টল এখান থেকে জ্যাম্প ফর উইন্ডোজ এটাতে ক্লিক করুন। ওকে, আচ্ছা, এইটা আমার যেহেতু ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, আমি আর এটা করছি না। আমাদের ভিতর থেকে কেউ একজন একটু লাইভে এটা একটু দেখান, ঠিক আছে? আগে ডাউনলোড করুন, ডাউনলোডটা করে ইনস্টলটা ভাই দেখানো আছে। ভাই ভাই আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ইনস্টল দিচ্ছি। আমি কি স্ক্রিনশট করব? হ্যাঁ, ইনস্টলটা আপনি একটু দেখান তাহলে। আচ্ছা, আপনি একটু ইনস্টলটা দেখান, তারপর আপনার ডাউনলোড করে ইনস্টল করেন। আমি মানে আমার তো ইনস্টল অলরেডি চলছে, ওইখান থেকে শেয়ার করব নাকি আবার ওটা ক্লোজ করে দিয়ে আবার ই করব? ইনস্টল চলছে, কতটুকু হয়ে গেছে? প্রায় মাঝামাঝি। আচ্ছা, তাহলে আপনারটা দরকার নেই। আচ্ছা, আর একজন দেখে। আচ্ছা, ভালো নেট স্পিড আছে, কেউ একজন শেয়ার করুন তো একটু। আমারটা চলছে ভাই। আদার্স কেউ একজন শেয়ার করুন, এখন যে ডাউনলোড করেন নাই এমন কেউ একজন শেয়ার করুন। অনেক তো 156 মেগাবাইট। হ্যাঁ, এতগুলো ট্যাব ওপেন করে রাখছেন কেন? এমনি তো কম্পিউটার স্লো হয়ে যাবে। যে ট্যাবগুলো প্রয়োজন এগুলো করেন। কতগুলো ট্যাব আপনি ওপেন করছেন দেখছেন আপনার ব্রাউজারে? কম্পিউটার স্লো হবে, নেট স্লো হবে, সবই স্লো হবে। হ্যাঁ, ওকে, দেখি তো বাইরে ক্লিক করেন, আপনার জ্যাম তো চলে আসছে। ওই যে ফার্স্টটা জ্যাম ইনস্টলার এন্ড ডাউনলোড, হ্যাঁ পরে পাচ্ছে, ওইটা ক্লিক করেন। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, দেখেন নিচে আসেন। হ্যাঁ, জ্যাম ফর উইন্ডোজ, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। ওই দেখেন ডাউনলোড হচ্ছে, দেখছেন নিচে ডাউনলোড হচ্ছে। ভাই এটা কি উইন্ডোজ ভেতরে ভিন্ন আসবে নাকি না একই আসবে? হুম, ঠিক আছে, এটা ইনস্টল করেন। হ্যাঁ করতেছি, ডাবল ক্লিক করেন এটার উপরে। ওয়েট করেন কিছুক্ষণ একটু। হ্যাঁ, ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, এটা ক্লোজ করেন, মিনিমাইজ করে রাখেন। ওকে,
ওয়েট করেন, ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। ইনস্টল হতে একটু সময় লাগবে। এলাও এলাও অ্যাক্সেস করুন, এলাও অ্যাক্সেস করুন। হ্যাঁ, একটু সময় নেবে, 75% ওয়েট। হয়ে গেছে, নিয়ে নিলাম। হ্যাঁ, ফিনিশ করেন এবার। আচ্ছা, এই যে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। ওকে, এখন দেখেন ওই যে উপরে স্টার্ট লেখা আছে না, অ্যাকশন স্টার্ট, উপরে অ্যাপাচি সুজা, অ্যাপাচি সুজা স্টার্ট। হ্যাঁ, অ্যাপাচি ডাইনে সুজা, ওই যে বামে। হ্যাঁ হ্যাঁ, স্টার্টে ক্লিক করেন। ওয়েট, হ্যাঁ, এই যে চালু হয়ে গেছে সুন্দরভাবে। দেখেন এই অ্যাপাচিটা কেমন একটা গ্রিন কালার টাইপের হয়ে গেছে, লাইট গ্রিন। ওকে, স্টপ করে দেন এখন। ওকে, ঠিক আছে, সবাই এইভাবে সেম ভাবেই করেন। আমরা জ্যামটা আমাদের ইচ্ছা মতো আদার্স ড্রাইভেও আমরা দিতে পারি, বাট বাই ডিফল্ট আমাদের নরমালি সবকিছু যায় আমাদের সি ড্রাইভে। আদার্স যে কোনো ড্রাইভ আপনি চুজ করে দিতে পারেন ইনস্টলের সময়। আচ্ছা ভাইয়া, তো আমার এই যখন ইনস্টল দিতে যাচ্ছে তখন একটা দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দিচ্ছে। ইনস্টল করতে পারি, বাট আমাদের বাই ডিফল্ট নরমালি আমাদের সি ড্রাইভ সিলেক্ট থাকে। তো সি ড্রাইভের ভিতরে দেখেন, সি ড্রাইভের ভিতরে আমাদের জ্যাম্প আছে। আমরা জ্যাম্পের ভিতরে দেখেন আমাদের নরমালি যে কন্ট্রোল প্যানেলটা আমরা কাজ করবে সেটা হচ্ছে এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি। এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি, এইটা হচ্ছে আমাদের ফাইল। এটার মাধ্যমে আমরা ডাবল ক্লিক করলে আমাদের যে ইন্টারফেসটা আসে সামনে, এই যে ইন্টারফেসটা আমাদের ওইখান থেকে আসবে। ওকে, জ্যাম্প কন্ট্রোল, এটা এখানে লেখা আছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ওকে, আর আমাদের মূলত কাজ হবে এই যে এইচটি ডক্স ফোল্ডারের ভিতরে আমাদের কাজ হবে। এইচটি ডক্স ফোল্ডারের ভিতরে আমরা যত ফাইল রাখবো, ফোল্ডার তৈরি করবো, সব এইচটি ডক্স এর ভিতরে। ওকে, আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে একটা ভাবে আমরা যাইতে পারি। কোথা থেকে যাইতে পারি? ডিসপিসিতে গেলাম, লোকাল ড্রাইভে গেলাম, জ্যাম, এইচটি ডক্স, এই যে এখানে আমরা ফাইল তৈরি করবো। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা আরেকভাবে যাইতে পারি। সেটা হচ্ছে জ্যাম্প ওপেন করলাম, এই যে আমার জ্যাম্পটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এক্সপ্লোরার অপশন আছে, দেখেন এক্সপ্লোরার আছে। এক্সপ্লোরার, যদি আমি এক্সপ্লোরারে ক্লিক করি, তাও দেখেন আমাকে এই সেম জায়গায় নিয়ে চলে আসছে। এক্সপ্লোরার দেখেন এই সেই জায়গা, এখান থেকে এইচটি ডক্স এখানে যাইতে পারি। ওকে, আচ্ছা, এই ফাইলগুলো আবার আপনারা ডিলিট করে না, কিন্তু এটা আমাদের ড্যাশবোর্ড, নরমাল ড্যাশবোর্ডের জন্য। এখন দেখেন আমার এই অ্যাপাচি অফিস সার্ভার আমি স্টার্ট করলাম, আমার সার্ভার স্টার্ট হয়েছে। দেখেন একটা লাইট গ্রিন কালার হয়ে গেছে, স্টার্ট হয়েছে। ওকে, এখন দেখেন আমার সার্ভার চালু আছে, আমার পিসি এখন লোকাল সার্ভার। এখন যদি আমি লিখি আমার লোকাল সার্ভারের নাম হচ্ছে লোকাল হোস্ট, সার্ভার নাম কি লোকাল হোস্ট। এখন যদি আমি শুধু লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট, এই যে আমার একটা ডিজাইন চলে আসছে। ওকে, এই যে ডিজাইনটা চলে আসছে, এই দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। এটা কিন্তু আমার এই যে এখানে যে এক্সপ্লোরারের ভিতরে এইচডক্স, এই দেখেন ড্যাশবোর্ড, এই যে এই জিনিসগুলো আমার এখানে ডিজাইন করা আছে, মানে এই যেটা আমার সামনে আসছে, এই জিনিসগুলো এখানে ডিজাইন করা আছে। তো অবশ্যই আমরা এই ফাইলগুলো আমরা ডিলিট করব না কখনো। এখান থেকে আমরা এর ভিতরে ফোল্ডার তৈরি করে করে কাজ করব। ওকে, এখন খেয়াল করেন আমরা কিভাবে করব। ওকে, মনে করেন আমি আসলাম আমার এইচডক্স ফাইলের ভিতরে। এইচডক্স এর ভিতর গিয়ে আমি একটা আছে ক্লাস 14 একটা ফোল্ডার তৈরি করলাম। মনে করেন একটা রাইট বাটন ক্লিক, ফোল্ডার ক্লাস 14। ওকে, দেখেন আমার ক্লাস 14 নামে একটা ফোল্ডার তৈরি করলাম এখানে। এর ভিতরে আমি একটা ফাইল তৈরি করব। কি ফাইল? পিএইচপি ফাইল।
আমরা জানি যে আমাদের ফাইলের এক্সটেনশন কি হবে ডট পিএইচপি। তাহলে আমি এখানে লিখলাম ইনডেক্স ডট পিএইচপি, লিখে দিলাম কি ইনডেক্স ডট পিএইচপি। ওকে, আমার পেজ ফাইল ওপেন হয়ে গেছে। এখন এর ভিতরে একটা ফাইল রাখলাম, সাপোজ আমরা দেখেন এখন এই 14 এর ভিতরে আমার পিএইচপি ফাইলটা আছে। এখন আমি যদি এটাকে ছোট করি, এটাকে ছোট করে রাখলাম, আমার সাবলাইম টেক্সট ওপেন করলাম। ওকে, আমার সাবলাইম টেক্সটকে যদি ছোট করি, আচ্ছা এখন দেখেন আমি ক্লাস 14 যদি এনে আমার সাবলাইম উপরে দিয়ে দিই, সেম ভাবে আমরা যেভাবে ডেস্কটপ থেকে এনে দিতাম, এটা দিয়ে ছেড়ে দিই, দেখেন চলে আসছে, এখান থেকে চলে আসছে। ওকে, তখন এই ফাইলটা আমার দরকার নেই, এখন আমি সাবলাইমে কাজ করবো, আমার এখানে সাবলাইমে কাজ হবে। আচ্ছা, এখন আমি আমার এই যে 14 ফোল্ডারের ভিতরে index.php আছে, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। আমার পেজ ফাইল ওপেন হয়েছে। এখন পিএইচপি ফাইল এমন একটা ফাইল যার ভিতরে সমস্ত কিছুই লেখা যায়। ওকে, আমরা যদি একটু দেখি এদিকে, ইন্ট্রোডাকশনটা নরমালি আমাদের দেখা শেষ। এখন আমরা একটু সিনট্যাক্সটা দেখি। পিএইচপি সিনট্যাক্স যেটা আছে, পিএইচপি সিনট্যাক্সটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, যেটা স্মলার দ্যান আর স্মলার দ্যান প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি তে শুরু হবে। ওকে, আচ্ছা, আবার সেম ভাবে প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দ্যান দিয়ে শুরু হবে। এই দেখেন এখানে দেওয়া আছে, এটাতে শুরু হবে, এটাতে শেষ হবে, এর মাঝখানে যত কিছু কোড হবে এর মাঝখানে। ওকে, আর ফাইল এক্সটেনশন ডট পিএইচপি আছে আমাদের, তো আমরা একটু দেখতেই পারি। যেমন এই ফাইলটাতে আমি HTML লিখে আছে, HTML5 দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন এখান দিলাম লার্ন পিএইচপি, এটা দিলাম লার্ন পিএইচপি। ওকে, এখন যদি আমরা এটা একটু আমাদের সার্ভারে দেখি, আমাদের সার্ভারে কি দিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ, আমার ফোল্ডারের নাম কি ছিল, আমি যে ফোল্ডারটা তৈরি করেছিলাম ফোল্ডারের নাম কি ছিল বলতে পারবেন? Class 14, class 14. ক্লাস 14। তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ ক্লাস 14 এন্টার দিলাম। দেখেন এটা আমার চলে আসছে, এই যে লার্ন পিএইচপি, আমার এই যে টাইটেল কিন্তু দেওয়া আছে লার্ন পিএইচপি, এই জন্য কিন্তু আসছে। তার মানে কি আমার দেখেন কানেকশনটা পেয়েছে লার্ন পিএইচপি। এখন দেখেন লোকাল হোস্টের ভিতরে 14 নম্বর ফোল্ডারে আছে সে। ওকে, এখন যদি আমি এখানে কিছু লিখি, দেখেন এখন যদি আমি পিএইচপি যে সিনট্যাক্সটা আছে, সিনট্যাক্সটা কি স্মলার দ্যান প্রশ্নবোধক চিহ্ন পিএইচপি প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দ্যান। ওকে, এটা হচ্ছে সিনট্যাক্স, যা লিখতে হবে এর মাঝখানে। তো আমি এটাকে মনে করেন নিচেতে দিলাম, যা লিখবো এর মাঝখানে লিখবো, শুরু পিএইচপি শুরু পিএইচপি শেষ। এখন যদি এখানে লিখি ইকো পিএইচপি, যাহা কিছু আউটপুট করতে হয় সব ইকো দিয়ে লিখে দিই এলডিপি 2020 সেমিকোলন দিয়ে দিলাম, সেভ করলাম, একটু যদি রিলোড দিই, দেখেন চলে আসছে এলডিপি 2020। দেখেন এলডিপি 2020, যা কিছু করবো এলডিপি মানে প্রকাশ করবো সব ইকো দিয়ে। আবার এখানে যদি প্রিন্ট দিই, প্রিন্টেও হবে, প্রিন্ট দিলে প্রিন্ট দিই, দেখেন সেম ভাবে কিন্তু এটা প্রকাশ করছে। চেঞ্জ করে দিই তাহলে, এলডিপি যশোর 2020, দেখেন তার মানে আমার ইকোতেও কাজ করছে, আমার প্রিন্টেও কাজ করছে। কিন্তু আমরা নর্মালি সব জায়গায় ইকো ব্যবহার করব, আর প্রিন্ট আর ইকোর একটা বাইন্ডিং আছে, সেটাও দেখাই দিব।
যে প্রিন্ট এবং ইকুয়াল বাইন্ডিংটা কি সেটা আমরা দেখিয়ে দেব। ওকে, এখন যদি আমরা যাই, আমরা বুঝলাম যে আমাদের নর্মাল সিনট্যাক্স হয়ে গেছে। কোনো কিছু আউটপুট দেখাইতে গেলে আমরা ইকো দেখাইতে হবে, ইকো করতে হবে। আর সিনট্যাক্স হচ্ছে পিএইচপি কোড লিখতে গেলে পিএইচপি শুরু পিএইচপি শেষ করতে হবে। ওকে, সিনট্যাক্সের ভিতরে এটা লেখা। এখন আসেন আদার্স কিছু জিনিস আমরা এবার দেখে আসি। কমেন্টসে যাই, কমেন্ট সেকশন। তো কমেন্টস আমরা জানি ডাবল স্ল্যাশ দিলে সিঙ্গেল লাইন কোডে কমেন্ট হয়ে যাবে। যদি ডাবল স্ল্যাশ দিই, যেমন এখানে যদি ডাবল স্ল্যাশ দিয়ে দিই আমি, এই লাইন কমেন্ট হয়ে গেছে। আবার যদি আপনার, আমরা শর্টকাট জানি, এখানে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিলেই তো কমেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা, আবার যদি আমি একাধিক লাইন কমেন্ট করতে চাই, সেম ভাবে দেখেন দেওয়া আছে। যদি একাধিক লাইন কমেন্ট করতে দেখেন, স্ল্যাশ দিয়ে স্টার, আবার স্টার দিয়ে স্ল্যাশ, শুরু শেষ, একাধিক লাইন কমেন্ট। স্পিড ক্ষেত্রে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, বুঝতে পারছেন? একাধিক লাইন কমেন্ট। ওকে, আচ্ছা, এখন যদি আমরা ভেরিয়েবল দেখি, কমেন্ট অত ব্যাপার না, আমরা এটা এমনি নর্মালি আমাদের শর্টকাট জানাই আছে। ভেরিয়েবল, ভেরিয়েবল এমন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই যার তার ভেরিয়েবল নেই। সব থেকে বেশি ব্যবহৃত হয় ভেরিয়েবল। ভেরিয়েবল ছাড়া কাজ করা সম্ভব না। দেখেন এখানে ভেরিয়েবল দেখা আছে স্টার্ট উইথ ডলার সাইন। আমরা দেখছিলাম আমাদের জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ভার দিয়ে শুরু হয়েছিল, ভেরিয়েবল শুরু হয়েছে ভার লিখতে হইতো। আর একটা আপডেট আসছে লেট, ওইখানেই ভারের এখানে, অথবা লেট, ভার নাই লেট। আর পিএইচপির ক্ষেত্রে আমরা কি দিয়ে লিখবো? ডলার, ডলার সাইন দিয়ে লিখবো। দেখুন ডলার টেক্সট, ডলার এক্স, ডলার ওয়াই, আমরা কিন্তু এগুলো দেখছিলাম। ওকে, ডলার সাইন দিয়ে লিখতে হবে। এখন একটা জিনিস দেখেন, ভেরিয়েবলের কিছু নিয়ম কারণ আছে এখানে। সেটা হচ্ছে এ ভেরিয়েবল স্টার্ট দ্য ডলার সাইন ফলো বাই দ্য নেম ভেরিয়েবল। ডলার সাইন দিয়ে ভেরিয়েবল শুরু হবে, এটা ঠিক আছে। এরপরে কি বলছে? এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার হইতে পারে শুরু, যে কোনো একটা কিছু শুরু হবে। এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। ভেরিয়েবল নাম্বার দিয়ে শুরু হবে না, কখনোই নাম্বার দিয়ে শুরু হবে না ভেরিয়েবল। আচ্ছা, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার এন্ড আন্ডারস্কোর। ভেরিয়েবল নাম হইতে পারে আলফা নিউমেরিক ক্যারেক্টার আন্ডারস্কোর হইতে পারে, বাট ভেরিয়েবল শুরু কখনোই নাম্বার হবে না। ভেরিয়েবল নেমস আর কেস সেনসিটিভ, যেটা আমরা আগে সাবস্ক্রিপ্টে দেখেছিলাম। দেখেন এজ স্মল লেটার আর এজ ক্যাপিটাল লেটার, দুইটা কিন্তু ডিফারেন্ট টাইপ ভেরিয়েবল। ওকে, দুইটা ডিফারেন্ট টাইপ ভেরিয়েবল। ওকে, আমরা একটু দেখলাম, এখন আমরা একটু ভেরিয়েবলের প্রয়োগটা আমরা একটু দেখি। সাপোজ আমাদের এখানে আউটপুটে কি আছে? এলডিপি যশোর 2020। এখন যদি আমি এখানে একটা ভেরিয়েবল নিই, মনে করেন একটা ভেরিয়েবল ডলার সাইন নেম, এনামল। এখন যদি এটাকে আমি ইকো করি, ইকো কোনটা? এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব। এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি পাবো বলেন তো? এনামল পাবো ভাই, এনামল হ্যাঁ, কারণ এই ভেরিয়েবলের ভিতরে এই মানটা এর ভিতরে চলে গেছে, অ্যাসাইন করা হয়েছে এই জায়গায়। অ্যাসাইন করা হয়েছে। এখন যদি আমি রিলোড করি, এখানে নামও চলে আসছে। ওকে, এখন খেয়াল করেন, এখানে নেম দিলাম। আচ্ছা, নেমই দিলাম, এটা হচ্ছে এফ নেম, আর এটা হচ্ছে ডলার এল নেম।
খেয়াল করে, ফার্স্ট নেম লাস্ট নেম সাপোজ এটা আমার। এখন আমি জাস্ট দুইটা লেখা আমি পাশাপাশি রাখবো, তাই না? তাহলে কি আমি দুইটা ভেরিয়েবল পাশাপাশি রেখে দিব? এভাবে কি রেখে দিব? যদি রেখে দিই তাহলে কি হয় দেখেন, এরর দিচ্ছে, হবে না, এভাবে হইতে পারে না। কত নাম্বার লাইনে এরর সেটাও দেখাই দিচ্ছে, 17 নাম্বার লাইনে এরর, 17 নাম্বার এরর। এটা এইভাবে করতে পারবো না, এটা আমরা যদি একটা ডট দিয়ে দিই, এই ডটকে বলা হয় কনক্যাটেনেশন, মানে যুক্ত করা। কনক্যাটেনেশন বলতে আমরা বুঝি যুক্ত করা, দুইটা ভেরিয়েবলকে যুক্ত করা পর্ব দেন ডট দিয়ে দিলাম। এখন যদি প্রিন্ট করি, কি হইলো, ইকো লাইন এখানে যে নেম দিয়েছেন লাস্ট নেম দেননি তো, ফার্স্ট নেম অনলি নেম দিয়ে দিয়েছেন ইকোর পরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেম, সরি ফার্স্ট নেম হবে। ওকে, হ্যাঁ এখন দেখেন চলে আসছে, এখন দেখেন এনামুল হক পুরোটাই চলে আসছে। এখন চিন্তা করেন যে আমি যদি চাই যে এনামুল হক, এনামুল আর হকের মাঝখানে একটু স্পেস থাকবে, একটু ফাঁকা থাকবে, তো এই ফাঁকাটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। মনে করেন এই হকের আগে একটা স্পেস দিয়ে দিলাম, এখানে স্পেস দিলে, এখানেও রিলোড দিলে এখানে একটা স্পেস হয়ে যাবে, একটা স্পেস হয়ে গেছে। বাট আমি এভাবে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এইখান থেকে আমি এই ফাঁকা করবো। তো এখান থেকে ফাঁকা করতে গেলে আমি কি করবো, এখানে ডাবল কোটেশন দিলাম, দিয়ে ডট, মানে এইটা দিয়ে এইটার সাথে শুরু হলে ডট দ্বারা যুক্ত করা হলো, যে এটা একটা স্পেস দিলাম মাঝখানে, ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস, স্পেসটা স্ট্রিং হিসেবে কাউন্টার হয়। আমরা পরে দেখছি, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, ডাটা টাইপটা আমরা পরে দেখবো। ওকে, এটা ডট দিয়ে শেষ, মানে এটার সাথে দেখেন এইটা ডট দিয়ে এইটুকুর সাথে যুক্ত করা, এর সাথে আবার ডট দিয়ে এটা যুক্ত করা। এখন একটু দেখি, দেখেন ফাঁকাই আছে। ওকে, এখন যদি ডটের জায়গায় আমি এখানে সাপোজ কমা ইউজ করি, কমা কমা, দেখেন কোনো পরিবর্তন নেই, মানে ঠিক আছে, আউটপুট কিন্তু ঠিকই আছে। এখন খেয়াল করুন, ইকো জায়গা প্রিন্ট দিয়ে আমি প্রিন্ট লিখি, দেখেন এরর দেখাই যাচ্ছে, এরর দেখাই যাচ্ছে, যেটা আমার ইকোতে সঠিক সেটা প্রিন্টে এরর। ওকে, প্রিন্টে কিছু বাইন্ডিং আছে, এই জন্য আমরা নর্মালি প্রিন্ট ইউজ করি না, নর্মালি ইউজ করবো ইকো, সব জায়গায় ইকো ইউজ করা হয়। ওকে, এখন যদি আবার প্রিন্টের ক্ষেত্রে ডট দিলে প্রিন্ট নিবে, দেখেন ডট দিই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যখনই কমা দিব, তখন এরর, বোঝা গেছে? বাট এখানে যদি ইকো থাকে, নো প্রবলেম। ওকে, এই জন্য আমরা এই বাইন্ডিং এর কারণে আমরা হচ্ছে প্রিন্ট ইউজ করব না, আমরা ইউজ করব ইকো অলওয়েজ। ওকে, আমরা এখন একটু দেখি। আচ্ছা, দেখলাম এই যে ইকো প্রিন্ট যেটা দেখাইলাম, ওটাই দেখাইছে এরা এখানে। ওকে, সেম জিনিসটা এখানে সেম ভাবেই দেখাইছে। আচ্ছা, ওকে, এখন আরেকটা জিনিস জাস্ট লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপটাই ইম্পর্টেন্ট জিনিস। কোনটা কি ডাটা দেখেন, এখানে কয়েকটা ডাটা টাইপ আছে, এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ। আচ্ছা, স্ট্রিং কোনটা সব দেখা, সেপারেট ইন্টিজার, ফ্লোট, ফ্লোট পয়েন্ট নাম্বার অলসো কল ডাবল। আগে ফ্লোট ছিল আলাদা, ডাবল ছিল আলাদা, এখন পরবর্তীতে ডাবলকেও ফ্লোটের ভিতরে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। বুলিয়ান যেটা আমরা করছি গতকাল, ট্রু আর ফলস, অ্যারে আছে, অবজেক্ট আছে, নাল আছে, রিসোর্স। ওকে, আমরা একটু দেখি স্ট্রিংটা কি জিনিস। স্ট্রিং দেখেন হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং বোঝায় ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রিং। যেমন এনামুল একটা স্ট্রিং, হক একটা স্ট্রিং, এই যে এইটা একটা স্ট্রিং। ক্লিয়ার?
ডাবল কোটেশনের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং। ওকে, তাহলে আমার এটা স্ট্রিং টাইপ ডাটা। ইন্টিজার, ইন্টিজার টাইপ ডাটা মানে নাম্বার যা আছে, যেমন $x=50, এটা কিন্তু ইন্টিজার টাইপ ডাটা। ইন্টিজার, এই যে 50 ইন্টিজার। ওকে, দেখেন এই ইন্টিজার টাইপ ডাটা দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, ফ্লোট টাইপ ডাটা, দেখেন ফ্লোট টাইপ ডাটা কোনটা? z ইকুয়াল এই যে 50.36.45, এটা হচ্ছে ফ্লোট টাইপ। আগে ডাবল ছিল, আগে ডাবল বলা হয়তো ছোট যেটা, যেমন মনে করেন ডটের পরে দুইটা আছে, আর যেটা লং ছিল সেটাকে বলা হয়তো ফ্লট। তো এখন ডাবলটাকে ফ্লটের ভিতরে ঢুকাই দিচ্ছে, মানে সবই ফ্লট এখন। ওকে, এটা হচ্ছে ফ্লট। যেমন বুলিয়ান আমরা গতকাল দেখছিলাম, ট্রু আর ফলস, হয় সত্য হবে না হয় মিথ্যা হবে, দুটো যে কোনো একটা। ঠিক আছে, আর অ্যারে নিয়ে আমাদের আলাদা একটা ইয়ে আছে, অ্যারে আমরা দেখবো, অ্যারে একটু জটিল বিষয়, এটা অ্যারেটা আমরা দেখবো। অবজেক্টটা আছে, অবজেক্ট একটু জটিল বিষয়, ফাংশনের বিষয়টা আমরা অবজেক্ট দেখবো। নাল ভ্যালু, নাল মানে কিছুই না, টোটালি নাল মানে কিচ্ছু না। নাল বলতে ফাঁকা বোঝায়, যেমন এটা নাল, নাল মানে ফাঁকা বোঝায়, কিছু না। ওকে, আচ্ছা, আর রিসোর্স বলতে আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করবো তখন ডাটাবেজ থেকে আমাদের ডাটা আসবে, এটা হচ্ছে আমাদের রিসোর্স। ডাটাবেজের যখন ডাটাবেজ কল করব তখন এটা হচ্ছে আমাদের রিসোর্স হবে। ওকে, এখন একটু এখানে দেখি একটা বিষয়, যেমন কোনটা আসলে কি স্ট্রিং নাকি, একটু দেখি। দেখেন এখানে যদি আমরা চেক করতে চাই, চেক করার একটা অপশন আছে, সেটা হচ্ছে ভার্ডাম। ভার্ডাম নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে আমি দিয়ে দিই এফ নেম। আমার এই এফ নেমটা সম্পর্কে আমি জানতে চাই, এটা জানতে চাই এটা আসলে কি। দেখেন এটা যদি আমি জানতে চাই, এটা যাই আমি যাই, এটা আউটপুটটা কি দেখায় আমার। দেখেন এনামুল এখান দিয়েছে স্ট্রিং, এনামুল হচ্ছে স্ট্রিং দিয়েছে, স্ট্রিং টাইপের ডাটা। এর অ্যালফাবেট আছে 6টা, দেখেন 3 আর 3 6টা আছে অ্যালফাবেট। এনামুল স্ট্রিং টাইপের ডাটা, অ্যালফাবেট আছে 6টা। দেখুন দেখেন এখানে এটা অবস্থা আছে, এখানে যদি আমি একটা বাড়াই দিই, এল আর একটা দিয়ে দিলাম, কয়টা হবে তাহলে? 7টা। রিলোড, দেখেন 7টা হয়ে গেছে, 7 হয়ে গেছে স্ট্রিং টাইপের ডাটা। এখন যদি চিন্তা করুন, আমি এখানে এটা বাদ দিই, এইটা দিই, এই ভেরিয়েবলটা দিই, এই ভেরিয়েবলটা দিলাম এক্স, এক্স এরটা দেখাবে। এক্স কি দেখেন, ইন্টিজার, আইএনটি মানে ইন্টিজার, ইন্টিজার টাইপ মানে খালি নাম্বার। ঠিক আছে, সংখ্যা আছে ইন্টিজার। আচ্ছা, ওকে, এখন এই যে এটা যদি দেখি, যেটা দশমিকের পরে আছে, এটা যদি একটু দেখি, এই ভেরিয়েবলটা দেখেন ফ্লট, এটা ডাটা টাইপ কি ফ্লট, মান তো দেওয়াই আছে, ডাটা টাইপ ফ্লট। ওকে, যদি এটা দেখি, নাল, এটা ডাটা টাইপ নাল বলে দিচ্ছে, যে ডাটা টাইপ নাল, ওর কোনো কিচ্ছুই নাই, নাল মানে কিচ্ছু না টোটালি। ওকে, তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। জি ভাইয়া। বুঝতে পারছেন? আসছি তাহলে ভাইয়া। আমরা কোনো কিছু ডাটা টাইপ বের করতে গেলে আমরা ভার্ডাম ইউজ করব, যে তার ডাটা টাইপটা কি। আর যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে যাই, অবশ্যই আমরা ইকো ব্যবহার করব। ক্লিয়ার? জি। ওকে।
খুব আস্তে শুনতে পাচ্ছি আমি। ভার্ডাম বা এটা হচ্ছে আপনার ইকো কোথায় কোথায় ব্যবহার করবো বললেন? আপাতত ভার্ডামটা ভুলে যান, আপনি ইকোটা মনে রাখেন। ভার্ডামটা আমরা চেক করার জন্য ব্যবহার করবো, এটা চেক করার জন্য। আমি মনে করেন এটা ডাটা টাইপটা বের করার জন্য এটা চেক করবো যে আসলে কি আছে। ঠিক আছে, এইটা আপাতত ভুলে যান। মনে করেন ভার্ডামটা আপাতত আপাতত নাই, আপাতত ইকো আছে। আমাদের এই ইকোটা মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে একটা h1 ট্যাগ নিই, h1 ট্যাগ নিলাম, এখানে এফ নেমটা দিয়ে দিলাম। ডাটা টাইপ ডিক্লারেশনের জন্য ইকো, হ্যাঁ, ডাটা ডিক্লেয়ার করার জন্য মানে ডাটা লেখার জন্য কি ইকো ব্যবহার করা হবে? না না, লেখার জন্য না, কোনো ভেরিয়েবলের আউটপুট দেখার জন্য ইকো, আউটপুট দেখার জন্য ইকো। আচ্ছা, এখানে নামও চলে আসছে এখানে। তো এখানে এটা ইউজ করি, এনামুল হক চলে আসছে। এই ওয়ানটাকে ভিতর দিয়ে দিছি, চলে আসছে। ওকে, h1 শুরু, h1 শেষ, এর মাঝখানে হ্যাঁ এই ভিতরে out- স্পেস বুঝে না, না বুঝি না। এনামুল হক Space- এনামুল হকের পরে যে স্পেস যে মাঝখানে একটা স্পেস এখানে মাঝখানে বুঝি না, কি বলেন? মাঝখানে একটা স্পেস দেওয়ার কথা বলছি, এল আর এইচ এর মাঝখানে। ও আচ্ছা, তো এখানে স্পেস তো দিতেই পারি। আমার মনে হকের মধ্যে হ্যাঁ, এই যে এখানে একটা স্পেস দিয়ে দিলাম, ও আচ্ছা 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 স্পেস হয়ে গেল। ঠিক আছে ভাই। দেখেন স্পেস, বোঝা গেছে? জি ভাই। ওকে, এই যে কনক্যাটেশন ডট দিছি, কনক্যাটেশন দ্বারা যুক্ত করা হয়, বুঝতে পারছেন? এটা দ্বারা যুক্ত করা হয়। দেখেন এই এইচ এর সাথে যুক্ত হয়েছে এইটা, এইটার সাথে যুক্ত হয়েছে এইটা, আবার এইটার সাথে যুক্ত হয়েছে এইটা, এইটার সাথে যুক্ত হয়েছে আবার এইটা। বুঝতে পারছেন বিষয়টা? যাদের এটা পর পর ঠিক মতো বসে। ওকে, যদি এখানে আরো একটা ইকো করি, ইকো মনে করেন এটা, মনে করেন এটা ইকো করে দিলাম। ইকো মানে এটার মানটা দেখাবে, এর ভিতর যেটা আছে সেটা দেখাবে। বা যদি আমরা আগের মতো করতে পারি, যেমন আপনি ডলার ভি নিলাম, ডলার ভি ইকুয়াল 100। ওকে, এখন যদি আমি ডলার পির ভিতরে ডলার এক্স প্লাস ডলার ভি এই দুটো যোগফল রাখি, এই দুটো যোগফল রাখি, তার মানে পি কে যদি আমি এখানে দিয়ে দিই পি, তাহলে আউটপুট কত আসবে? তাহলে 150 আসবে। 150। 150, তাই না? এই 150 চলে আসছে। কারণ এই 150 কে যদি আমি একটু করতে চাই যে একটু বোল্ডের ভিতর দেখাবো, তো আমি দেখাইতে পারি, তো কোনো সমস্যা নেই। এটাকে মনে করেন একটা h2 ট্যাগের ভিতর দেখাই দিলাম। আমাদের তো সিস্টেম জানেনই আপনারা।
এটা সি করা থাকলে খুব সহজ হয়। ওকে, তো এইভাবে আপনারা ইকো দেখাইতে পারেন, ঠিক আছে। এটা তো আমি কি করছি জাস্ট দেখেন আজকে এতটুকুই। তাহলে আমার এটা স্ট্রিং টাইপ, এটা টাইপকে ডাবল কোটেশনের ভিতর থাকলে সেটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটা আমার ভেরিয়েবল, ভেরিয়েবল ডিক্লেয়ার হবে অবশ্যই ডলার সাইন থাকবে। এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এই যে 50 হচ্ছে ইন্টিজার, 100 ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা নাল, এগুলো নাল এগুলোই করার দরকার নেই, খালি ইন্টিজার টাইপ আপনি আর স্ট্রিং টাইপ অ্যারে এভাবে কয়েকটা জিনিস আমাদের হলেই হবে, ঠিক আছে। যেমন এই যে একটা স্ট্রিং, একটা স্ট্রিং, একটা স্ট্রিং, একটা স্ট্রিং, মানে ডাবল কোটেশন যেটা আছে সেটা স্ট্রিং। ওকে, এই ফাইল আমার কোথায় আছে? এই ক্লাস 14 কিন্তু আমার ইসের সার্ভারের ফাইল, আমি কিন্তু সার্ভার থেকে ফাইল নিয়ে এসে এখানে রাখছি সেই ফাইলে কাজ করতে। এখন যা করতে সব সার্ভারে সেভ হচ্ছে, বোঝা গেছে? সেই সার্ভার থেকে আমার এখানে আসছে। তাহলে এটা আমরা যদি যখন আমরা করতে চাই, আমরা কিন্তু নরমালি যদি মানে এর আগে যেভাবে ওপেন করে আসছি ওইভাবে কিন্তু ওপেন করতে পারবো না আমরা। আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, দেখেন আমাদের প্রিপারেশনটা কি করতে হবে। সমস্ত কিছু কেটে দিলাম, আপনি কাজ করতে চাচ্ছেন প্রথমত, আমার এটা নাই মনে করেন, আর ফার্স্ট অফ অল আপনি কি করবেন? কিচ্ছু নাই আমার। ওকে, এই অবস্থায় আছে। ফার্স্ট অফ অল আপনি যাবেন আপনার সার্ভারে, অ্যাপাচি সার্ভারে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে আসবেন। আপনার তো এটা অবশ্যই স্টপ করা থাকবে, এই যে অবশ্যই স্টপ আছে। এখন ফার্স্ট অফ অল আপনাকে এটা স্টার্ট করতে হবে। এটা স্টার্ট করলাম, স্টার্ট করার এটা স্টার্ট হয়ে গেল, আপনার সার্ভার রানিং এখন। ওকে, এখন যেহেতু আমি একটা ক্লাস তৈরি করে আসছি, একটা ফোল্ডার তৈরি করে রেখে আসছি আমার জাম্পের ভিতরে, জাম্পের ভিতরে আমি তো ফোল্ডার htdocs, এই যে htdocs, আমার htdocs এর ভিতরে সবকিছু htdocs, এই যে আমার ক্লাস 14 তৈরি করা আছে। যদি আপনার তৈরি না করা থাকে তো অবশ্যই এখানে এসে ফোল্ডার তৈরি করে ফাইল, তবে তো ফাইল তৈরি করবেন। আমার যেহেতু করা আছে তো আমি সেক্ষেত্রে কি করবো, আমার ফার্স্ট অফ অল জ্যাম্পটা আমার স্টার্ট দেওয়া হয়ে গেছে, দেখেন স্টার্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ আমার ফোল্ডারের নাম ক্লাস 14 আমার ছিল ফোল্ডার, আপনাদের যে নাম থাকে সেই নামে ফোল্ডারটা দেবেন, দেওয়ার পরে এন্টার, এন্টার দিলে আমার ওই ফাইলটা পেয়ে যাবে। এই যে আমার আমার করা আছে এতটুকু, তাই আউটপুট দেখাচ্ছে এতটুকু। এখন এরপর এটা আমার মনে করেন আপনি এতটুকু রাখলেন, রাখার পরে আপনি আপনার এটা ওপেন করলেন, এই যে সাবলাইম টেক্সট ওপেন করলেন, বা যে কোনো করিডোর আপনি ওপেন করলেন। ওপেন করার পর আপনি আপনার যে ফাইলটা, সেই ফাইলটা কোথায় নিয়ে আসবেন, মনে করেন আপনি এখান থেকেও নিয়ে আসতে পারেন। এখানে গেলেন, এটা ছোট করলেন, এই যে ক্লাস 14 এটাকে টান দিয়ে নিয়ে এসে উপর সাইডে দিলাম, এটা কেটে দিলেন। এখন আপনি এইটাই যে কোড করবেন সেই আউটপুটটা আপনি এই যে এখানে সার্ভার রিলোড দিলেই দেখতে পারবেন। বোঝা গেছে? জি ভাইয়া। ফাইলটা কি যে কোনো জায়গায় মানে রাখতে পারবো, মানে ক্রিয়েট করতে পারবো ক্লাস 14? না না, সার্ভারের ভিতরে অবশ্যই htdocs এর ভিতরে আপনাকে ক্রিয়েট করতে হবে, বাইরে পারবেন না, যে কোনো জায়গায় পারবেন না। এখন থেকে পিএইচপি নিয়ে কাজ করতে গেলে এবং সামনে যে কাজ আসবে সমস্ত কিছু আপনার ফাইল ক্রিয়েট করতে হবে কোথায়? সার্ভারের ভিতরে। কোন জায়গা করতে হবে? এই যে মনে করেন এই যেটা, আপনি এখান থেকেও ঢুকতে পারেন, আমি আপনাকে দুইবার দেখাইছি। এটা ওপেন করলেন, ওপেন করে এই এক্সপ্লোরার, স্টার্ট করলাম। মানে এখান থেকে স্টার্ট করলেন, এছাড়াও এখান থেকে আপনি ইনস্টল ঢুকতে পারবেন। এই যে এক্সপ্লোরার আছে, এক্সপ্লোরার ক্লিক করলে আপনাকে ওই ফাইলে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসবে, এই যে htdocs, এর ভিতর আপনার যত ফোল্ডার করবেন ফোল্ডারের ভিতর ফাইল, নাম দিয়ে দিয়ে ফোল্ডার করবেন, তার ভিতর ফাইল। অবশ্যই এই ফাইলগুলো কিন্তু ডিলিট করবেন না, এই ফাইলগুলো ডিলিট করবেন না। মানে ওকে, নরমালি আমি একটা ফাইল বানাবো যেটা দিয়ে আমি কাজ করব, শুধু এখানে এসে শুধু ফাইলটা বানাই কাজ করব। আর এই ফাইলটা আমি আপনি হচ্ছে এক কাজ করতে পারেন, দেখেন আপনি এখানেও ফাইল তৈরি করতে পারলেন, এখানে একটা ফোল্ডার তৈরি করলেন ক্লাস 15, ক্লাস 15 তৈরি করার পরে এটাকে আপনি নিয়ে যাবেন, ওইখানে নিয়ে আসতে হবে, তা না আদারওয়াইজ কাজ করবে না। এটা কিন্তু আপনি কাট করে নিয়ে গেলেন, কাট করে কোথায় নিয়ে গেলেন, আপনার যে লোকাল ডিস্ক জ্যাম htdocs এর ভিতর নিয়ে আপনি পেস্ট করে দিলেন। দেখেন আমার ক্লাস 15, এইখানে ছাড়া ফাইল আর কাজ করবে না, সার্ভার ছাড়া পিএইচপি কখনো রান হয় না। জি ভাইয়া, ঠিক আছে। বিষয়টা মনে হয় আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া।
এখন আর আগে আমরা ডেস্কটপে করতাম, এখন আর কোনো কিছু ডেস্কটপে করতে পারবো না। ঠিক আছে, আগে মন যখন চাইছে যেখানে সেখানে ফোল্ডার করছি, এখন যা কিছু করতে হবে সব সার্ভারে রাখতে হবে। বিষয় কি ক্লিয়ার?